টিচিং ডেমো দেবার সময় কিছু কিছু বিষয় সম্বন্ধে আমাদের অত্যন্ত সাবধান হতে হবে। তা না হলে দেখা যাচ্ছে যে আমাদের এতদিনের যে পরিশ্রম, সেই পরিশ্রম সবটাই বৃথা হয়ে যাবে। কেন? কোন একটি বিষয়, কোন একটি টপিক সম্বন্ধে আমাদের একরকম ধারণা রয়েছে, আমরা ছোটোবেলায় সেটা একরকমভাবে শিখেছি। এখন আমাকে যখন সেই বিষয়টিকে টিচিং ডেমনস্ট্রেট করতে বলা হবে, তখন আমি কিন্তু যেমন করে শিখেছি ছেলেমেয়েদেরকে তেমন করেই শেখাবো। কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের যে সময় ছিল, সেই সময়ের সঙ্গে এখন যে সময়, তার অনেক পরিবর্তন হয়ে গেছে। সেই নির্দিষ্ট বিষয়ের যে শিখন পদ্ধতি, সেই পদ্ধতিরও কিন্তু পরিবর্তন হয়েছে। এখন আমরা যদি এই পরিবর্তিত বিষয়গুলি সম্বন্ধে না জানি, বা এখনকার যে প্রাথমিকের টেক্সট বুকগুলো রয়েছে সেগুলোতে একটু না চোখ বোলাই, তাহলে বর্তমানের যে নতুন পদ্ধতিগুলি, সেগুলির সম্বন্ধে আমাদের কোনো ধারণা থাকবে না, এবং আমাদের যে টিচিং ডেমনস্ট্রেশন সেটা সবটাই কিন্তু ভুল হয়ে যাবে। তাই আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে সেই রকম একটি দুটি বিষয় নিয়ে অবশ্যই আলোচনা করব যা আপনাদের কাজে লাগবে। তাহলে দেখুন, আপনাকে বলা হলো যে তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েদের আপনি গুণের ধারণা দিন। তখন আমরা কেমন করে সেই গুণের ধারণা দেব? দেখা যাচ্ছে 1, 3, 5 একে 3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। এখন এই টপিকটাকে কেন্দ্র করে আমরা একটা টিচিং ডেমো দেব। সেখানে 5 3 15 5, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10 0, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4। তাহলে এই যে গুণ, এটা হয়ে গেল, তার গুণফল হচ্ছে 405। আমরা এরকম করেই গুণ শিখেছি। তাহলে আমরা যখন এই নির্দিষ্ট টপিক সম্বন্ধে টিচিং ডেমনস্ট্রেশন দেব, তখন কিন্তু আমরা এইরকম করেই ছেলে মেয়েদেরকে গুণের ধারণা দেওয়ার চেষ্টা করব। এখন এটাও একটি পদ্ধতি, কিন্তু তৃতীয় শ্রেণীর বইয়ে দেখা যাচ্ছে যে অন্য আরেকটি পদ্ধতির উল্লেখ রয়েছে। এখন বিষয়টা যদি এমন হয় যে যিনি আপনার ইন্টারভিউ নিচ্ছেন তিনি সেই দ্বিতীয় পদ্ধতিটি আপনার কাছ থেকে দেখতে চাইছিলেন, তখন কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। আপনি যখন এই টিচিং ডেমনস্ট্রেশনটি কমপ্লিট করবেন, তখন হয়তো আপনাকে বলা হলো যে তৃতীয় শ্রেণীর ছেলেমেয়েদেরকে গুণ শেখানোর জন্য আরেকটি পদ্ধতি রয়েছে। এখন আপনি সেই দ্বিতীয় পদ্ধতি দিয়ে ছেলেমেয়েদেরকে গুণ শিখিয়ে দেখান তো, তখন কিন্তু সমস্যা হয়ে যাবে। তাই আমাদের সেই সকল বিকল্প পদ্ধতিগুলোও কিন্তু জেনে রাখা দরকার। সেই সকল বিকল্প পথ যেগুলিকে বর্তমানে আধুনিক শিক্ষা ব্যবস্থায় ব্যবহার করা হচ্ছে ছেলেমেয়েদের কোনো একটি বিষয় সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য, সেগুলোকেও কিন্তু দেখে রাখতে হবে। তাহলে এই যে গুণের যে বিষয়টি এখন আপনাদের সঙ্গে আলোচনা করলাম, তার একটি দ্বিতীয় বিকল্প পদ্ধতি রয়েছে। সেটা কি, আমরা একটু দেখে নিই। সেই পদ্ধতি আমরা কোথায় পাবো? কোথাও খুঁজতে হবে না। তৃতীয় শ্রেণীর বইটিকে একটু খুঁজলেই সেখানে কিন্তু পাওয়া যাবে। আপনি তৃতীয় শ্রেণীর যে কোনো একটি গণিত বই নিয়ে নিন এবং সেখানে 96 পাতা 96 পেজ খুলে নিন। সেখানে কিন্তু এই বিকল্প পদ্ধতির সন্ধান আপনি পেয়ে যাবেন। এখন দেখুন, 1 3 5 একে 3 দিয়ে গুণ করতে বলা হয়েছে। আমরা জানি সাধারণভাবে যেমন গুণ করি সেই রকম করেই গুণ করে আমি এই টিচিং ডেমোটি দিয়ে দেব। কিন্তু এর বিকল্প পদ্ধতি কি রয়েছে? 135কে তাকে আমরা 100 ভাঙবো, তাকে আমরা 30-এ ভাঙবো, তাকে আমরা 5-এ ভাঙবো, অর্থাৎ স্থানীয় মানের বিস্তার করে তাকে কিন্তু ভেঙে নিলাম। এইবার একে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, একে 3 দিয়ে গুণ করতে হচ্ছে, একে 3 দিয়ে গুণ করতে হচ্ছে। 3কে 100 দিয়ে গুণ করলে হচ্ছে 300, এখানে হচ্ছে 90, এখানে হচ্ছে 15। এইবার যখন আপনি 300 যোগ 90 যোগ 15 যোগ করে দেবেন, তখন এখানে বেরোচ্ছে 390 আর 15 405। এখন দেখুন, 5 3 15 5, হাতে থাকে 1, 3 3 9 আর 1 10 0, হাতে থাকে 1, 3 1 3 আর 1 4। তাহলে দেখুন দুটো উত্তর কিন্তু একই হয়ে গেল, 405 405, কিন্তু পদ্ধতিটা আলাদা। এখানে আমরা 135কে 3 দিয়ে গুণ করেছিলাম হাতে রেখে, অর্থাৎ হাতে রেখে সেই গুণের যে নিয়ম, সেই নিয়মের মাধ্যমে গুণটাকে শিখিয়েছিলাম। কিন্তু আপনাকে বলা হলো যে না, ওই নিয়মে নয়, এখন ক্লাস 3-র বইয়ে যে নিয়মটি রয়েছে সেই নিয়মের দ্বিতীয় পদ্ধতিতে আপনি শেখান। এখানে স্থানীয় মানের বিস্তার করে আপনি শেখান দেখি। তাহলে কিন্তু এই দ্বিতীয় পদ্ধতিটি না জানা থাকলে আপনি কিন্তু সমস্যায় পড়ে যাবেন। ঠিক এই রকমই আরেকটি উদাহরণ দেখে নিই। আমরা হয়তো কোথাও যোগ সম্বন্ধে ধারণা দিচ্ছি কোনো একটি শ্রেণীতে, তখন আমরা কি করছি? আমরা সাধারণত যেমন করে যোগ করি ঠিক তেমন করেই এখানে যোগ করে ছেলে মেয়েদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি। কি করছি? হয়তো 135 আর 145 এই দুটোকে যোগ করতে বলা হলো। তখন আমরা কি করছি? 5 5 10 0, হাতে থাকে 1, 4 4 8, 1 1 2, 280 যোগ করে দিলাম। একটা নির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে শিশুদেরকে শিখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এখন আমাকে বলা হলো যে দ্বিতীয় আরেকটি যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিতে আপনি এই যোগটিকে করে দেখান।
তখন কেমন করে করতে হচ্ছে? এখানে দেখুন 135 মানে এর মধ্যে 100 রয়েছে একটা, এর মধ্যে 10 রয়েছে 3টি অর্থাৎ 30, এর মধ্যে 1 রয়েছে 5টি অর্থাৎ 5। 145 এর মধ্যে 100 রয়েছে একটি, এর মধ্যে 10 রয়েছে 4টি, 40 এর মধ্যে 1 রয়েছে 5টি। এবার আপনি 3টেকে আলাদা আলাদা করে যোগ করবেন। 5 আর 5-এ 10, 40 আর 30-এ হচ্ছে 70, 100 আর 100 হচ্ছে 200। এইবার এই যে 200, 70, 10 এই 3টেকে যোগ করে দেওয়া হচ্ছে, 3টেকে যোগ করে বেরিয়ে যাচ্ছে 280। 70 আর 10-এ 80, 80-র সঙ্গে 200 যোগ করলে হয়ে যাচ্ছে 280। তাহলে দেখুন এটাই হচ্ছে সেই বিকল্প পদ্ধতি, যে বিকল্প পদ্ধতি হতেও পারে যে আপনাকে সেই বিকল্প পদ্ধতিতে টিচিং ডেমনস্ট্রেশনটি করতে বলা হলো বা দেখাতে বলা হলো। তাহলে এইরকম অনেক বিষয় এই বইগুলির মধ্যে রয়েছে, সেগুলি সম্বন্ধে পরে আমি ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। যেখানে একটি চিরাচরিত প্রথা রয়েছে, যে চিরাচরিত প্রথা সম্বন্ধে আমরা জানি, কিন্তু আমাদেরকে সেই দ্বিতীয় যে পদ্ধতি রয়েছে সেই দ্বিতীয় পদ্ধতিতে এই বিষয়টিকে শেখাতে হবে। এই রকম উদাহরণ আপনাদের সামনে অনেক তুলে ধরতে পারি, যেখানে আমরা একটি নির্দিষ্ট নিয়মকে জানি, একটি নির্দিষ্ট নিয়ম শিখে এসেছি, কিন্তু বর্তমানে আরেকটি নিয়ম প্রচলিত হয়েছে। এখন আমরা যদি সেই নিয়ম সম্বন্ধে না জানি তাহলে কিন্তু বিপদে পড়ে যাব। যেমন আমরা যখন বাংলার ক্ষেত্রে যখন বিভিন্ন কবিতাগুলোকে বা ছড়াগুলোকে পড়াচ্ছি, তখন আমরা কতটা সেই ছড়াগুলিকে ছন্দের সঙ্গে পাঠ করছি, ছেলেমেয়েদের মনের মধ্যে ছন্দের বোধ সৃষ্টি করছি, তার থেকেও আরও অনেক বেশি করছি সেগুলির বানান, সেগুলির বাক্য রচনা, সেগুলির অর্থ ইত্যাদি অন্যান্য অনেক বিষয় দিয়ে। তাহলে সেগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ছড়া বা কবিতার নিচে কাম্য শিখনে লেখা রয়েছে যে এই ছড়াটিকে শ্রেণীকক্ষে একজন শিক্ষক বা শিক্ষিকা তিনি উচ্চস্বরে রবের সঙ্গে ছেলেদেরকে পাঠ করে শোনাবেন, যাতে ছেলেদের মধ্যে ছন্দের বোধ জন্মায়। তাহলে এই যে কাম্য শিখন, সেখানে কিন্তু স্পষ্ট করে লেখা রয়েছে যে এই ছড়াটি পড়ানোর একমাত্র উদ্দেশ্য শিশুদের মনের মধ্যে ছন্দের বোধ জন্ম দেওয়া। তাহলে আপনি যখন সেই ছড়াটিকেই পড়াচ্ছেন যে পাখি সব করে রব রাতি পোহাইল, কিন্তু আপনি শুধুমাত্র সেই লাইনগুলোকে ব্যাখ্যা করছেন, তার ভাবার্থকে ব্যাখ্যা করছেন, তার বানান সম্বন্ধে কথা বলছেন, তার বিপরীত শব্দ সম্বন্ধে কথা বলছেন, তার বাক্য রচনা নিয়ে কথা বলছেন, কিন্তু আপনি কখনো সেই কবিতাটিকে ছন্দের সঙ্গে শিশুদেরকে পাঠ করাচ্ছেন না বা আপনি নিজে পাঠ করছেন না। তাহলে সেই টিচিং ডেমনস্ট্রেশনে কিন্তু একটা বড় গ্যাপ থেকে গেল। কেন না, এর যে কাম্য শিখন সামর্থ্য রয়েছে সেটা কিন্তু কোনোদিনই পূরণ হলো না। তাই আমরা যে সকল বিষয়গুলোকে চিরাচরিতভাবে শিখে এসেছি বা চিরাচরিত প্রথায় জানি, তার বাইরে কি বর্তমান সিলেবাসে, আধুনিক সিলেবাসে সেই নির্দিষ্ট বিষয় সম্বন্ধে অন্য কোনো পদ্ধতি দেওয়া রয়েছে, অন্য কোনো বিষয়ে আলোচনা করা রয়েছে, সেগুলোও কিন্তু জানতে হবে। যেমন ধরুন পরিবেশে এমন অনেক টপিক রয়েছে যেখানে আপনি সেই টপিকটিকে পড়বেন, তখন দেখবেন বিভিন্ন চরিত্রের একটি গল্প দিয়েই টপিকটি শেষ হয়ে গেল, এবং তারপর যা কিছু রয়েছে সেখানে শুধু একটাই নির্দেশ যে শিক্ষক বা শিক্ষিকা মহাশয়া তিনি বাস্তব জগৎ থেকে বিভিন্ন উদাহরণগুলিকে তুলে নিয়ে এসে সেগুলির সম্বন্ধে শিশুদের পরিচয় করাবেন। তাহলে আপনি যদি ভাবেন যে ওই পাঠ্যের মধ্যে যেটুকু লেখা রয়েছে সেটুকুই আপনার আলোচনার বিষয়, তাহলে কিন্তু আপনার এই আলোচনাটা অসম্পূর্ণ থেকে যাচ্ছে। পাঠ্যতে যা কিছু রয়েছে তার সঙ্গে আপনাকে কিন্তু সেই শিশুর বাস্তব জগৎ থেকে কিছু উদাহরণ তুলে এনে শিশুদেরকে বোঝাতে হবে। কেন না, সেখানে কিন্তু কাম্য শিখন সামর্থ্যতে রয়েছে যে শিশুকে একজন শিক্ষক বা শিক্ষিকা তার বাস্তব জগৎ থেকে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন তথ্যগুলোকে এনে সেগুলো শিশুদের সামনে পরিবেশন করবেন, এবং এই পরিবেশ পাঠ করাতে গিয়ে শিশুর সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক স্থাপন করবেন। তাহলে যখন আপনি পরিবেশ করাচ্ছেন এমন কোনো একটি টপিক, সেই টপিক সম্বন্ধে ওই বইটিতে, ওই পাঠে বিশেষ কিছু লেখা নেই, সেখানে আপনাকে কিন্তু শিশুর পরিবেশ থেকে বিভিন্ন তথ্যগুলোকে এনে শিশুদেরকে উদাহরণ হিসাবে উপস্থাপন করতে হবে, তবেই সেই টিচিং ডেমনস্ট্রেশনটি সম্পূর্ণ হবে। তাহলে আজকের যে আলোচনার বিষয়, সেই আলোচনার বিষয় এটুকুই ছিল। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, এবং এই ধরনের ভিডিওগুলিকে আরও অনেক বেশি পাওয়ার জন্য এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি বিশ্বদীপ নন্দী আপনাদের মাঝে সবসময় রয়েছি, আপনাদের পাশে সবসময় রয়েছি। আপনারাও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমিও একটু সাবস্ক্রাইবার বেশ পাই, আমার এই ভিডিওগুলোও যাতে একটু ভিউ হয়। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে, অন্য কোনো এক দিন। ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদীপ নন্দীকে বিদায় দিন।